হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আদনান সামির আপনাদের মাঝে আবার আসলাম অনেক দিন পর। আজকে আমি আপনাদের জন্য একটি কাহিনী নিয়ে আসছি। সে কাহিনীটি হলো গিয়ে লাশ কাটা ঘর নিয়ে এবং অ্যাম্বুলেন্স নিয়ে। তো আমরা বেশি কথা বাড়াবো না, কিন্তু ঘটনা শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা প্লিজ এই ভিডিওগুলো যে আমরা ছেড়েছি সবগুলা লাইক করবেন আর এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপ দিয়ে দিবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমরা নতুন তো আমরা যাতে আগাতে পারি। তো আমরা ঘটনায় চলে যাই। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকায় আছে সবচেয়ে বড় হাসপাতাল। সেই হাসপাতালের নামটি হচ্ছে ঢাকা হাসপাতাল। ঢাকা মেডিকেলে ডোম ঘরে মানে লাশ কাটা ঘরে এক লোক কাজ করে। সেই লোকটির নাম হচ্ছে রাদিত। রাদিত সবসময় নেশাগ্রস্ত অবস্থায় লাশ কাটতো। সে লাশ কাটতো প্রতিদিন, তার একই রুটিন ছিল। সে ওই জায়গায় কাজ করতো আর সে যখনই লাশ কাটতো তখন নেশাগ্রস্ত হয়ে লাশ কাটতো। একদিন তার সাথে এমন ঘটনা ঘটলো যেটা বলার বাইরে। তো আমরা মেন কাহিনীতে চলে যাই। রাদিত রাত তখন ঠিক 12টা-1টার মতো বাজছে। তখন একটি লাশ তার কাছে আসে। পুলিশ ওরা নিয়ে আসে আর এবং ডাক্তাররা বলে এটার পোস্টমর্টম করার জন্য তার গলার অংশটি কাটতে বলে এবং সে লাশ ওর কাছে দিয়ে চলে যায়। তো রাদিত কি করে, সে লাশ কাটার জন্য তার হাতে ছুরিটি নেয়, যেটা দিয়ে মানুষদের মানে লাশ কাটা হয় সেটি হাতে নেয়। হাতে নেওয়ার পর সে লাশটির গলার অংশটা কাটা শুরু করে। গলার অংশ কাটা শুরু করার পর যখন সে গলাটা কাটে তখন সে দেখতে পায় তার গলাতে একটি জিনিস আছে। সেই জিনিসটি সে নেওয়ার পর দেখে একটি পাথর, কিন্তু সেই পাথরটি যে কী রঙের সেটি সে বুঝছিল না। এজন্য সে একটি কাজ করে, সেই লাশ ঘরে একটি বালতি ছিল, সেই বালতিতে পানি ছিল। সেই পানিতে সে পাথরটি ধুয়ে দেখে একটি নীল রঙের পাথর এবং সে সেটি ভালো করে দেখে এবং দেখার পর সে খেয়াল করে যে পাথরটি অনেক দামি। সে দামি মনে করছিল। সে দামি মনে করার পর সে নেশাগ্রস্ত অবস্থায় সে বলে যে আজকে আমি এটা বিক্রি করে নেশা জাতীয় জিনিস কিনবো। আজকে মনে হয় নেশার টাকাটা আমার হয়ে যাবে। তো সে নেশার তালে তালে এই কথা বলে সে তার পকেটে সেই নীল পাথরটি রেখে দেয়। তো সে তার নিজের কাজে ফিরে যায়। সে নিজের কাজে ফিরে যাওয়ার পর সে গলা কাটার পর তারপর ডাক্তারকে ডাক দেয়। ডাক্তারকে ডাক দেওয়ার পর তারা সেটা পোস্টমর্টম করার পর তারা বুঝতে পারে যে তার মৃত্যু কিভাবে ঘটে। এই সব কিছু দেখার পর সে আবার রাদিতকে বলে যে তুমি তার যা অংশ কেটেছো সবগুলো সেলাই করে ফেলো, সেলাই করে সেটি ঢেকে দাও, তারপর তুমি চলে যাও। তারপর রাদিত জি আচ্ছা স্যার বলে সে নিজের কাজে আবার লেগে পড়ল। সে যখনই সুতা হাতে নিল সেলাই করার জন্য তার গলার অংশটুকু আর যে জায়গায় কেটেছে সেই অংশগুলো সেলাই করার জন্য, তখন তার লাশ কাটা ঘরে সে খেয়াল করলো যে একটি মহিলা কান্দার আওয়াজ তার কানে ভেসে আসছে। সে তারপর মনে মনে ভাবে এবং ভয়ও পায়। সে বলে আমার সাথে কখনো এমন হয়নি, আজকে এমন হচ্ছে কেন? সে তারপর মনে মনে ভাবে আজকে মনে একটু বেশি নেশা করে ফেলেছি, এই জন্য আমার সাথে এমন হচ্ছে। তো সে সে নিজে বেশি চিন্তা না করে সে আবার নিজের কাজে চলে গেল। সে নিজের কাজ করতে করতে হঠাৎ সে খেয়াল করে তার কানে একটি কথা ভেসে আসতেছিল। সে শুনতেছে যে ওটা রেখে দে, ওটা যেখান থেকে নিয়েছিস ওটা রেখে দে, ওটা ফিরিয়ে দে। এই কথা তার কানে বারবার ভেসে আসছে।
সে মনে করে আজকে একটু বেশি নেশা করে ফেলেছি মনে হচ্ছে, এই জন্য আমার কানে এগুলো ভেসে আসছে। তো সে তার কাজে খালি গুরুত্ব দেয়, সে এইসবে কান দেয় না। যখন আবার কান্দার আওয়াজ আসে একটি মহিলার, তখন সে খেয়াল করে তার এক কান থেকে আরেক কানে, আরেক কান থেকে আরেক কানে আওয়াজটি আসতে থাকে। তখন সে একটু বেশি ভয় পেয়ে যায় এবং বারবার কানে ভেসে আসে যে যেটি নিয়েছিস ওটা ফিরিয়ে দে, যেটা নিয়েছিস ওটা ফিরিয়ে দে। তো এমন ঘটনা দেখে সে একটু ভয় পেয়ে যায় এই আওয়াজটি শুনে, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দেয় যে আজকে মনে হয় একটু বেশি নেশা করে ফেলেছি, এই জন্য আমার এমন হচ্ছে। তো সে কী করে, সে এখন মনে মনে ভাবে যে আজকে তো এই নীল পাথরটা বিক্রি করবই এবং নেশা জাতীয় জিনিস আমি কিনেই ছাড়ব। তো সে সেলাই করার পর সেই লাশটি ঢেকে সে চলে যায়। এখন সেই লাশটি তার নিজস্ব পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে এখন অ্যাম্বুলেন্স চালকের। অ্যাম্বুলেন্স চালকটি ছিল হলো গিয়ে নতুন। সো অ্যাম্বুলেন্স চালকটি তার প্রথম ড্রাইভিংয়েই একটি লাশ নিয়ে যেতে হবে। সে একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ তার এটি প্রথম কাজ, তাই একটু সে ভীত ছিল এই কাজটি করার জন্য। এর মধ্যে হলো গিয়ে রাত। তো ঢাকা মেডিকেল থেকে ফরিদপুর জেলায় সেটি ফরিদপুর জায়গায় সেটি নিয়ে যেতে হবে। এই জন্য অ্যাম্বুলেন্স চালক একটু ভয় পায়, কিন্তু অ্যাম্বুলেন্স চালক একা নিয়ে যেতে হবে না, তার সাথে একটি হেল্পারও থাকবে এবং তারা দুইজনই সে লাশটি ফরিদপুরে তার যারা এই লাশটির পরিবার তার কাছে পৌঁছে দেবে। তো এই জন্য তারা রওনা দেয়। তো লাশটি অ্যাম্বুলেন্সে উঠানোর পর সেই অ্যাম্বুলেন্স চালক রওনা দিয়ে দেয়, তার সাথে সেই হেল্পারও থাকে। তো কি হয়, তারা যখন শহর থেকে যখন গ্রাম অঞ্চলে ঢুকলো তখন রাত ছিল আর অনেক জঙ্গলও ছিল, তখন গাছপালা বেশি এবং অন্ধকার। রাস্তাটা অন্ধকার, গাড়ি ঘোড়া অনেক কম। এই জন্য তারা সাবধানে গাড়ি চালায় এবং তার পাশের হেল্পার বলে যে কেউ যদি সামনে আসে বা কেউ যদি হেল্প চায় তাকে তাকে খেয়াল না করে গাড়ি চালিয়ে যাবা, কোনো সাহায্য করার প্রয়োজন নেই। তো সে তার কথা মতো গাড়ি চালাতে থাকে। এর মধ্যে হঠাৎ সামনে খেয়াল করে একটি পুরুষ আর একটি মহিলা সামনে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে। তো অ্যাম্বুলেন্স চালক এটি দেখে একটু অবাক হয়ে যায় যে এত অন্ধকারে এত রাতে কে হেল্প চায়। তো সে বেশি গুরুত্ব না দিয়ে তাদের সাইড কাটিয়ে সে চলে যায় সোজা। তো সোজা যাওয়ার পর সে আবার খেয়াল করে একইভাবে একটি লোক আর একটি মহিলা সামনে দাঁড়িয়ে হেল্প চাচ্ছে। তো চালক সেটি দেখে তার একটু মায়া লাগে, কারণ তার সাথে একটি মহিলা ছিল। সেই মহিলাকে দেখে একটু মায়া লাগে যে এত রাতে বিপদে পড়বে, একটি কাজ করে গাড়িটা থামায়। তো সে গাড়িটা থামানোর পর সে নামে, হেল্পারও নামে। হেল্পার তার উপর একটু রাগান্বিত ছিল, কারণ গাড়ি থামাতে বলেছিল কিন্তু সে তাও গাড়ি থামিয়েছে। এবং ওই লোকটি বলে, যে দাঁড়িয়েছিল সে লোকটি বলে, ভাই আপনি আমার একটু সাহায্য করতে পারবেন? আপনি আমার এই স্ত্রীকে একটু তার মার কাছে নিয়ে যান, তার মা আজকে মারা গিয়েছে, বুঝেছেন? তার মা এই সামনেই থাকে, বেশি দূর না, কিন্তু রাতে গাড়ি ঘোড়া নাই তো এই জন্য পাঠাতে পারছি না। আর আমার কাজ আছে, তো আপনি একটু তাকে পৌঁছে দেন, আমি যেতে পারবো না তার সাথে। তো অ্যাম্বুলেন্স চালক বলে যে দেখেন ভাই, আমার সামনে তো 2টা সিটি খালি না, 2জনেই ভরা, পিছে তো বসতে পারবে না, পিছে একটি লাশ আছে। তো কোনো সমস্যা নেই, সে ভয় পাবে না, তার মা মারা গেছে, কিসের ভয়? তার তো ভয়ই নেই, কোনো সমস্যা নেই, আপনি বসিয়ে দেন, সে পারবে, কোনো সমস্যা নেই। সে তারপর কি করে, ঠিক আছে আসুন সে বলে সে পিছের দরজা খুলে দেয়
তারপর মহিলাটি উঠে যায়, কিন্তু লোকটি অবাক যে তার মা মারা গিয়েছে, সে একটি লাল শাড়ি পরে এত সাজগোজ করে এসেছে কেন। তো সে এটি দেখে অবাক হয়, কিন্তু তাও সে তাকে নিয়ে যায়। কিন্তু হঠাৎ পাশে তাকিয়ে দেখে যে লোকটি ছিল সে লোকটি অদৃশ্য হয়ে গেছে। সে লোকটি এখন আশেপাশে কোথাও নেই, মনে হচ্ছে অন্ধকারে মিলিয়ে গিয়েছে। তো সে গাড়ি আবার চালানো শুরু করে। তো হঠাৎ তার কানে ভেসে আসে গাড়ি তার কানে একটি ফুসফুস করে আওয়াজ ভেসে আসে যে গাড়ি কোথাও থামিও না, গাড়ি কোথাও থামিও না। তো সে এটা শুনে ভয় পেয়ে যায়। তো সে গাড়ি থামায় না, সে গাড়ি সুন্দর করে জোরে চালাতে থাকে। তো হঠাৎ পিছে ধস্তাধস্তির আওয়াজ আসে, মনে হচ্ছে দুটি বস্তু বা দুটি মানুষ মারামারি করছে। তো এটি দেখে সে ভয় পেয়ে যায়। তো আবার কানে ফুসফুস করে একটি আওয়াজ আসে যে বলে যে তুমি অ্যাম্বুলেন্সে কাকে উঠালা, কাকে উঠালা। সে কাঁদো কাঁদো গলায় এই কথাটি বলছিল। সে কথা শুনে মায়া লেগে যায়, এই জন্য সে গাড়িটা থামিয়ে দেয়। গাড়িটা থামানোর পর সে পিছে তাকায়। সে পিছে তাকানোর পর সে মহিলাটি রাগান্বিত কণ্ঠে বলে যে এখানে গাড়ি থামালেন কেন, সোজা চলেন, আমার যেতে হবে, আপনি বুঝছেন না। সে একটু রাগান্বিত কণ্ঠে বলে, এই জন্য সে গাড়ি চালক কী করে, গাড়ি চালানো শুরু করে। আবার গাড়ি চালাতে চালাতে হঠাৎ আবার খেয়াল করে সে ধস্তাধস্তির আওয়াজ। সেটিতে কান্না দিয়ে সে গাড়ি চালাতে থাকে। তারপর আবার কানে ফুসফুস করে একটি আওয়াজ আসে। সে বলে যে তুমি এটা কাকে উঠালা, ওকে নামাও প্লিজ, ওকে নামাও, দয়া করে নামাও। তারপর এই আওয়াজ আসার পর সে গাড়ি আর থামায় না, গাড়ি চালাতে থাকে। হঠাৎ ওই মহিলাটি রাগান্বিত কণ্ঠে বলে বাস বাস হয়েছে, এখন আমি এখানেই নেমে যাব, আমাকে নামিয়ে দিন। তারপর অ্যাম্বুলেন্স চালক গাড়ি থামায়, পিছের দরজাটি খোলার পর সে মহিলাটিকে নামায়। সে মহিলা আজব একটি মহিলা। সেই দরজা খোলার পর এমন মানুষের মানে একটি নর্মাল মানুষ যেভাবে দৌড়াতে পারে না, ঠিক তেমনই সেই মহিলাটি এমনভাবে দৌড় মারছে যে জঙ্গলের দিকে, একটি অন্ধকার ঘন জঙ্গলের দিকে মহিলাটি হঠাৎ দৌড় মারল। দৌড় মারার পর মহিলাটি সেই জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। তো তারা দুজন দেখে অবাক হয়ে যায় যে এটা কী হলো। তো তারা আবার গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করে। তখন তারা ফরিদপুর যেই পরিবার, তাদের পরিবারের কাছে পৌঁছে যায়। পরিবারের কাছে পৌঁছে যাওয়ার পর লাশ যখন নামাবে তখন তারা পিছের দরজাটি খুলে যা দেখে তা অবিশ্বাস্য একটি কাণ্ড। সেটি হলো গিয়ে তারা দেখে যে অ্যাম্বুলেন্সে যে লাশটি ছিল সে লাশটির একটা পা নেই এবং পুরো অ্যাম্বুলেন্সের পিছে যে জায়গা ছিল সেটি রক্তে পুরো ভেজা। তারা দেখে অনেক ভয় পেয়ে যায়, মানে ওরা কখনো কল্পনা করতে পারেনি। আর একজন বলে যে এটা কি ওই মহিলার কাজ। তো তারপর আরেকজন বলে যে যদি ওই মহিলার কাজ হতো তাহলে সে তো পা নিয়ে ভাগতো, কিন্তু তার সাথে তো কোনো পা ছিল না, তাহলে এখানে পাই তো নেই, তার ওই পাটা কই। তারা একটু ভয় পেয়ে যায় এবং পুরো পরিবারের মানুষরা আইসা দেখা অবাক হয়ে যায়। অবাক হওয়ার পর ইমাম সাহেবকে ডাক দেয়। ইমাম সাহেবকে ডাকার পর তারা এটাকে দেখতে বলে ইমাম সাহেবকে যে এটা কি হয়েছিল। তো তারা ইমাম সাহেবের কাছ থেকে যা শুনে, ইমাম সাহেব যা বলে তা হলো, দেখেন আপনারা কি যখন অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন তখন কি কেউ আপনাদের সাহায্য চেয়েছিল বা অ্যাম্বুলেন্সে উঠতে চেয়েছিল, আপনারা কি উঠতে দিয়েছেন? তারপর বলল হ্যাঁ, একটি মহিলাকে আমরা সাহায্য করছিলাম, সে অন্ধকারে একটু তার মা মারা গিয়েছিল, এই জন্য সে আমাদের কাছ থেকে একটু সাহায্য চেয়েছিল সেখানে যাবে বলে। তো সে বলে আপনারা ভুল করেছেন, কখনো অন্ধকার রাতে অ্যাম্বুলেন্সে লাশ নেওয়ার সময় কখনো রাতে যার সাথেই দেখা হোক না কেন তাকে সাহায্য করবেন না। আপনারা সাহায্য করেছেন, এই জন্য লাশ খেকো একটি পিচাস আপনাদের লাশের একটি পা খেয়ে ফেলেছে।
তো তারা এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অবাক হওয়ার পর তারপর বলে ভয় নেই, এটা আমরা তাও জানাজা দিতে পারবো। তো সে সূরা কালাম, দোয়া দুরুদ লাশের উপরে দোয়া দুরুদ পরে ভালো করে জানাজা করায়। জানাজা করার পর সেটি কবর দিয়ে দেয়। তো আর কোনো ঘটনা ঘটে না, তারা এভাবেই আবার অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে যায়। তো এই ছিল লাশ কাটা ঘরের ঘটনা। আপনারা বলবেন যে আপনাদের এই ঘটনাটি কেমন লেগেছে। আর ভূতগণ্ডাটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এখন মনে হচ্ছে ঘটনাটি অনেক ছোট হয়ে গিয়েছে আপনাদের জন্য। একটা কাজ করি, আমি আপনাকে একটি ছোট ঘটনা, ভয়ঙ্কর ঘটনা শুনিয়ে দিই। তো আমরা চলে যাই পরবর্তী ঘটনায়। আমার এই যে ঘটনা, সেই ঘটনাটি যে বলতে যাব, সেই ঘটনাটি সংগ্রহ করা আমার বন্ধুর কাছ থেকে। আর এই ঘটনাটি আমার বন্ধুর সাথে ঘটেছে। আর আমার বন্ধুর নাম হচ্ছে সাব্বির। সাব্বিরের সাথে এমন একটি ঘটনা ঘটেছে, ছোট কিন্তু ভয়ঙ্কর। যদি কারোর সাথে এই ঘটনা না ঘটে সে বুঝতে পারবে না ভয় কাকে বলে। তো আমরা ঘটনা শুরু করি। সাব্বির একদিন রাতে তার রুমে ঘুমিয়েছিল। তো সাব্বির খেয়াল করার আগে দাঁড়ান আপনাকে একটা কথা বলে দিই, না হলে আপনারা ঘটনাটি বুঝবেন না। সাব্বির যদি ডান পাশে, মানে সে যদি শুয়ে থাকে এবং ডান পাশে তাকায়, তাদের বাসার করিডোর পুরা দেখা যায়। এবং সোজা করিডোর পার করলেই ড্রয়িং রুম। সেই ড্রয়িং রুমের ডান সাইডে একটি ল্যাম্প থাকে, আলো জ্বলে, ভালোই আলো সেটাতে। কিন্তু সেই করিডোর দিয়ে যে ড্রয়িং রুম দেখা যায়, সেই ল্যাম্পটি কিন্তু দেখা যায় না, কিন্তু ল্যাম্পের আলোটি পুরো ঘরে ছড়িয়ে থাকে। তো ঘটনাটি এমন যে সে খেয়াল করে যখন সে ঘুমাচ্ছিল তখন কিন্তু তার চোখে তেমন ঘুম ছিল না, এবং এই জন্য শুয়েছিল, তার একটু শরীর খারাপ লাগছিল। তো হঠাৎ ডানে সে মুখ ঘুরায় এবং তাকিয়ে থাকে। হঠাৎ করে সে খেয়াল করে যে একটি মহিলা হাঁটাচলা করছে। তো মহিলা হাঁটাচলা করার পর সে খেয়াল করছে যে মহিলাটি এপারে ছিল, করিডোরের এপারে, সে ওই পারে গিয়ে ডান সাইডে চলে গেল। তো চলে যাওয়ার পর তাকে দেখা যাচ্ছিল না। হঠাৎ সে সাব্বিরের দিকে দেওয়াল দিয়ে উকি মারে। সাব্বির ভয় পেয়ে যায়। সাব্বির যখন ভয় পেয়ে খাটে বসে যায় তখন সেই মহিলাটা সরে যায়, মানে ওই সাইডে সরে যায়, যাতে সাব্বির ওকে দেখতে না পারে। তো সাব্বির এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এবং সে আসলে সাব্বির ভয় পেয়ে গেলেও সাব্বিরের কিন্তু সাহস ছিল। সে কি করে, সে মনে করে ঘরের ভিতরে কেউ মনে ঢুকছে। কারণ সাব্বির অত ভূত এগুলো বিশ্বাস করতো না। হ্যাঁ, জিন বিশ্বাস করে, কিন্তু তার সাথে এমন ঘটনা ঘটবে সে বিশ্বাস করেনি। এই জন্য কী করে, তার রুমে একটি স্ট্যাম্প ব্যাট ছিল, সে ক্রিকেট খেলতো, তাই স্ট্যাম্প ব্যাটটি নিয়ে সে সোজা হাঁটা দেয় ড্রয়িং রুমের দিকে। হাঁটা দিয়ে স্ট্যাম্প ব্যাটটি হাতে একবারে জোরে মুট করে ধরে রাখে, মনে করছে কেউ আসছে, ডাকাত আসছে নাকি। এই জন্য কী করে, সব লাইটের জ্বালিয়ে দেয়। লাইটের জ্বালিয়ে দেওয়ার পর দেখে ড্রয়িং রুমে কেউ নেই। তো এটা কে ছিল? তো সাব্বির এখন বেশি ভয় পেয়ে যায়। সে লাইট অফ করে তার রুমে দৌড় মারে। তার আম্মু আব্বুকে ডাক দেয় না, তার আম্মু আব্বু ঘুমিয়ে ছিল, এই জন্য সে ডাক দেয়নি। তো সে কি করে, আবার ঘুমিয়ে পড়ে এবং ডান সাইডে তাকিয়ে থাকে। এখন যেটা দেখে সেটা ও আরও ভয় পেয়ে যায়। সে দেখে যে কেউ ল্যাম্পের লাইটটা হাত দিয়ে ধরছে আবার সরিয়ে ফেলছে, হাত দিয়ে ধরছে আবার সরিয়ে ফেলছে। এখন সাব্বির এটা দেখে একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ লাইটে যদি আপনারা কেউ হাত দেন, দেওয়ালে সেটির ছায়া অনেক সুন্দর করে পড়বে, কারণ বোঝা যাবে যে কারো হাত লাইটে লাগছে। তো সে দেওয়ালে সে হাতেরই দেখে ভয় পেয়ে যায়, কারণ হাতের ছায়াটি ছিল ভয়ঙ্কর। চোখা নখ, মানে এত বড় বড় নখ, চোখা নখ সে কখনো দেখে নাই। ছায়াতেই বোঝা যাচ্ছে, আসলে দেখলে যে কেমন লাগবে আল্লাহ জানে। তো সে এটি দেখে ভয় পেয়ে যায়। হঠাৎ করে সে খেয়াল করে, সে এটা বন্ধ করে, হাত দেওয়া বন্ধ করে দেয়।
মহিলাটি কি করে, সে ল্যাম্পের সামনে দিয়ে হেঁটে সোজা চলে যায়। তো হেঁটে সোজা চলে গেলে সে মহিলাকে দেখতে পারে না, কিন্তু তার ছায়া দেখতে পারে। একটি শাড়ি পরা মহিলা, বড় মানে এলোমেলো চুলওয়ালা মহিলাই হেঁটে গেছে। তো তার চুল, তার মুখের আকৃতি সেটি ছায়াতে পুরো বোঝা যাচ্ছিল। তো তখন সে অনেকক্ষণ ড্রয়িং রুমের দিকে তাকিয়ে থাকে, তারপর আর দেখে না। তখন আর কোনো কিছু ঘটছিল না, এই জন্য সেও দোয়া দরুদ কালাম পড়ে, সে দোয়া কালাম পড়ে ঘুমিয়ে পড়ে। তো এই ছিল সাব্বিরের ঘটনা। যা আশা করছি আপনাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। আমার এই ঘটনাটিও আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই ঘটনাটিতে আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমাদের উৎসাহ আরও বাড়বে, যাতে আপনাদের জন্য আরও ভিডিও আমরা বানাই। আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহ দিবে। তো আমরা আবার আপনাদের সাথে আরেকটি পর্বে দেখা করব। তো আল্লাহ হাফেজ।